মা? হ্যাঁ ভূপাল, তোকে ডেকেছিলুম। আচ্ছা শোন, বিতাড়িতে একটু খবর পাঠানোর ব্যবস্থা কর দেখিনি। তোর বাবা মশাই তো কয়েছিলেন তিনি খুব তাড়াতাড়ি ফিরে আসবেন, পত্রও লিখেছিলেন, কিন্তু কই এখনো তো এলেন না। এত দেরি যে কেন হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। মা কি কইবি, ভেতরে আয়, ওখানে দাঁড়িয়ে রইলি কেন? কি রে উমা, আপনি আপনি এখানে কখন এলেন? আপনি এখানে চুপটি করে দাঁড়িয়ে আছেন, এক ফোঁটা সাড়াও দিলেন না। আর আমি ভূপাল ভেবে আপনাকে কত কথাই না কয়ে গেলুম। সত্যি আপনার ছেলে মানুষই কিন্তু গেল না। আর দেখছিলাম গিন্নি, বয়স হচ্ছে তো, দেখছিলাম আগের মতো এখনো তুমি আমার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করে থাকো কিনা। কি যে কন্যা আপনি, বাড়িতে ব্যাটারা বড় হয়েছে, নতুন বউ হয়েছে, ওরা যদি কিছু শুনে নেয় তখন তো আমার নাক কানি লজ্জায় কাটা যাবে। আর আপনি আসছেন কেন? আসুন আসুন, ভেতরে এসে বসুন। দিন। আচ্ছা আচ্ছা, আগে আপনি কোন তো বাবা মশাই কেমন আছেন? উনি সুস্থ আছেন তো? হ্যাঁ ভালোই আছেন, ওনাকে বিতাড়িতে পৌঁছে দিয়ে এলুম। বিতাড়িতে? আপনি তো ওনাকে এখানেই নিয়ে আসতে পারতেন, আমিও একটু সেবা যত্নের সুযোগ পেতুম। তা অবশ্য ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলুম এখানে ভূপালকে নিয়ে সকলে ব্যস্ত, আবার বাবা মশাইকে নিয়ে আসবো। তাছাড়া বাবা মশাই নিজেই তো বিতাড়িতে যেতে চাইলেন। ওনার ওখানকার কবরি মশাই নাকি ওনার ধাত বোঝেন, আর কি বোঝেন না। ডাক্তারি চিকিৎসায় তো ওনার কোনো বিশ্বাসই নেই। আচ্ছা, আপনি আমার বাবা মশাইয়ের সাথে এসব বিষয়ে কোনো কথা কাটাকাটি করেননি তো? না না, আমি কি আর ভূপালে বসে আছি নাকি? উনি যা বললেন আমি চুপচাপ শুনলাম। আচ্ছা, ভূপাল নাকি কারো কথা শুনছে না, যদু বলল। ভূপাল তো আপনারই তাত পেয়েছে, কথা শোনা তো ওর রক্তেই নেই। অমনি আমি তোমার কোন কথা শুনি না? এই যে তুমি আমাকে বসতে বললে, বসে বললু, এবার এক্ষুনি উঠে পড়তে বলবে, আমি উঠে পড়বো। হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো করে জানি আপনি কত আমার কথায় ওটা বসা করেন। আরে কি করছো তুমি জগদম্বা? তুমি তো জানো আমি সব পছন্দ করি না। দেখলেন তো আপনি কেমন ওটা বসা করেন আমার কথায়। তবে কি জানেন, আমিও কিন্তু মাঝে মধ্যে আপনার অপছন্দের কাজ করি, তাই শত মানা করলেও আমি আর কোনো কথা শুনবো না। আচ্ছা এসব কেন বলো তো তুমি? যান, ওখানে গিয়ে চুপটি করে বসুন। ভূপাল হয়েছে ওর মায়ের মতো। আচ্ছা, আপনি তো এতদিন পর বাড়ি এলেন, আমার কথা শুনলে কি আপনার খুব ক্ষতি হয়ে যাবে? আর ভূপাল তো বউয়ের কথা না শোনার শিক্ষাখানা আপনার থেকেই পেয়েছে। জানেন তো, পেছনে যতবার ও সেবা যত্ন করতে যায় ও ততবার বাধা দেয়। এই শোনো, ভূপালের সব দোষ আমার ঘাড়ে ফেলো না তো, আমি অমন করি না। আর অনেক হয়েছে, দাও দাও, এগুলো দাও, কিচ্ছু করতে হবে না। কিছু বলি না বলে যা নয় তাই করো না। মা, বাবা মশাইয়ের শপথ দিদি পাঠিয়ে দিল। আয় আয় পেছনে। তো সৌর টাউরকে নিজের হাতে শপথখানা দে। তুমি বরং রাখো মা, আমি সময় মতো খেয়ে নেবো, কেমন? থাক মা থাক, হয়েছে হয়েছে, এতবার প্রণাম করার দরকার নেই। ওমা, ভালো কথা মনে পড়লো, তুই ভূপালকে দুধখানা দিয়েছিলি? দিয়েছিলুম মা, তিনি কাননি, কইলেন তিনি এখন একেবারে সুস্থ, তেনার আর এসবের কোনো প্রয়োজন নেই। সে কি, তার মানে তো ঠিক কথা, ভূপাল কারো কথা শুনছে না। তবে তোমার ডাকো তো, তোমার ব্যাটাকে ডাকো। দাঁড়াও আমি ডাকছি। ভূপাল, ভূপাল। আগে বাবা মশাই আপনি আমায় ডাকছিলেন? হ্যাঁ তোমায় ডাকছিলাম।
তুমি কি ভেবেছো? হ্যাঁ, তুমি যদি ভেবে থাকো যে তুমি যা ইচ্ছে তাই করবে আর কেউ তোমাকে কিছু বলবে না, তাহলে ভুল ভেবেছো। তুমি কেন বৌমার কথা শুনছো না? নিজের পথ নিজেই তৈরি করছো। এরপর যদি শরীর খারাপ হয় কি করবে তুমি? বৌমা, যাও গিয়ে দুধ গরম করে ভোপালকে দাও, ও খাবে। আর এবার থেকে ও যদি তোমার কথা না শোনে তাহলে আমাকে বলবে। আমি এখন এসে গেছি, আর এই অবাধ্যতা আমি সহ্য করব না। যাও। কি হলো, চুপচাপ দাঁড়িয়ে রইলে যে? শোনো, এর জন্য যদি শুনেছি যে তুমি বৌমাকে বকাবকি করেছো তাহলে কিন্তু ভালো হবে না। আর শোনো, বাইরে থেকে যদি মনে হয় শরীর ঠিক হয়ে গেছে তাহলে শরীর ঠিক হয় না, শরীর সারতে সময় লাগে। যাও। কি হলো, যাও। মনে শান্তি হলো তো? এসেই বকাঝকা না করলে তো আপনার ভাত হজম হয়নি। মতুর, বাবা তুমি এসে থেকে কিছু মুখে দিয়েছো? আসুন মা, আসুন। ও ছোট কুকি, তুমি এখানে কেন? মতুরের জন্য তুমি এখনো কিছু খাবারের ব্যবস্থা করনি? আমি বড় নাথবউকে কয়ে এসেছি লুচি ভাজতে, তুমি যাও গিয়ে দেখো। হ্যাঁ মামি, এক্ষুনি আনছি। যাও। আচ্ছা মতুর, তুমি শুনেছো তো যদু আর ভোপাল তোমাকে কয়েছে তো? আমি মন্দির তৈরির সব ভার সাহেব কোম্পানির ওপরই দিয়েছি, তারাই ঘাট আর পার বাঁধাবে। হ্যাঁ মা, শুনলুম বটে। তবে মা, যিনি এই দায়িত্ব নিয়েছেন তার সাথে সব কথা ঠিক মতো হয়ে গেছে তো? আমাদের দফায় দফায় অনেক খরচ আছে, আশা করি আটামশাই সব কথা বলে নিয়েছেন। মথুর, রামচন্দ্র আর এইসব কাজের মধ্যে নিজেকে জড়াতে চাইছেন। কি? আর এই কোম্পানি ওই ভাঙা ঘাট আর পার পরীক্ষা করে দেখেছিল, তারা কয়েছে মাল মশলায় ভেজাল ছিল, আর তার জন্যই ঘাট আর পার সবকিছু ভেঙে গেছে। কি বলছেন মা? না না, এই হতে পারে না। আটামশাই মাল মশলার সব দায়িত্ব নিয়েছিলেন, উনি নিজে সব কিনেছিলেন, সব পরীক্ষা করেছিলেন। এটা আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে না। দেখো মতুর, যা হওয়ার তা হয়ে গেছে। মায়ের কৃপায় যখন একবার আমরা ভোপালকে ফিরে পেয়েছি, তখন আমি আর এসবের মধ্যে মাথা কামাতে চাইছি। তবে জানো তো, রামচন্দ্র কিছুতেই এসব মেনে নিতে পারছে। আমি তাকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছি, জানো তো মতো। তুমি দেখো যদি তাকে বোঝাতে পারো। আর সে যদি একদমই এসবের মধ্যে নিজেকে জড়াতে না চায়, দায়িত্ব নিতে না চায়, তাহলে বিষে চড়াচড়ি করার কোনো প্রয়োজন নেই। আমি নিজেই সব কাজ করবো, আর তুমি তো রইলেই মতুর। মতুর, রামচন্দ্র খুব বিবেক যন্ত্রণায় ভুগছে। গোপালের এত বড় সর্বনেশ সে কিছুতেই ভুলতে পারছে না, কিছুতেই না। যাকে যাক, এখন এইসব কথা তাক, বরং তুমি একটু বিশ্রাম নাও। আর আচ্ছা মতুর, বেআই মশাই কেমন আছেন? ভালো আছেন মা। শোনো, কাল কিন্তু জন সাহেব আসবেন, তেনার সাথে সব কথা কিন্তু তুমি কয়ে নেবে। জানো মতুর, তিনি আমাদেরকে মন্দিরের একখানা নকশাও তৈরি করে দিয়েছে, আর মূর্তিরও বায়না আমি দিয়ে দিয়েছি। নবীন ভাস্করই আমার মায়ের মূর্তি করবে।
আর এখন কথা বাড়াবো না আমি, তুমি একটুখানি বিশ্রাম করো, এত কাটাকাটি গেছে, আমি বরং একটুখানি টাওর ঘরে যাচ্ছি, কাল সব কথা হবে। আসছি। হ্যাঁ হ্যাঁ কোম্পানি ভাঙা ঘাট একবার পরীক্ষা করে দেখেছিল, তারা করেছে মাল মশলায় ভেজাল ছিল। রামচন্দ্র আর এইসব কাজের মধ্যে নিজেকে জড়াতে চাইছেন। মধুর, আটামশাই, কেমন আছো? আমি ভালো আছি আটামশাই, কিন্তু মায়ের কাছে এই কি শুনলাম আটামশাই, আপনি নাকি মন্দিরে কোনো দায়িত্ব এখন নিতে চাইছেন না? আপনার কি ধারণা মা আপনাকে অবিশ্বাস করছেন? আর আর ভোপালের সাথে যেটা হয়েছে সেটা একটা দুর্ঘটনা ছিল। আপনার কেন বিবেক দংশন হচ্ছে? কেন আপনি নিজেকে দোষারোপ করছেন? সে কথা নয় মধুর, সে কথা নয়, বিবেক দংশনের বিষয় নয়। আসলে মধুর, আমি নিজে দাঁড়িয়ে থেকে মাল মশলা কিনেছি এবং তাতে কোনো ভেজাল ছিল না, আর আমিও তাতে কোনো ভেজাল মিশাইনি। মধুর, কে কি বললো সেটা নিয়ে কিন্তু আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ঘটনা হচ্ছে ভেজাল মেশানো হয়েছে মধুর, আর সেটা হয়েছে আমার চোখের সামনে। আমি বুঝতে পারিনি, আমি কিছু করতে পারিনি, আর যার ফলে এত বড় দুর্ঘটনা, এবং যার জেরে ভোপালের জীবন পর্যন্ত শেষ হয়েছে। ভয় হয় জানো মধুর, আমি আমি যদি এ কাজের দায়িত্বে থাকি তাহলে হয়তো এমন ঘটনা আবারও ঘটবে, আবার হয়তো কেউ সুযোগ নেবে। না 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 মধুর, এ কাজের দায়িত্ব আমি নিতে পারবো না। দয়া করে তুমি এ কাজের দায়িত্ব নাও। আমি আমি সত্যি মনে করি এ কাজের জন্য তুমি সব থেকে বেশি যোগ্য মধুর। এ কাজের দায়িত্ব তুমি নাও, আমি নাও, আমি পারবো না। আমি জানি না আটামশাই, আমার মনে হয় আপনি পুরো দোষ নিজের ঘাড়ে নিচ্ছেন, শুধু শুধু বিব্রত হচ্ছে। এত ভালো মানুষই কেন দেখাচ্ছেন আপনি মথুর বাবু? আপনি তো বরাবর এটাই চেয়েছিলেন। এই প্রথমবার মা ময়নের বাপকে এত বড় একটা দায়িত্ব দিয়েছিল, উনি সেই দায়িত্ব ভালো করে পালন করতে পারেননি, দায়িত্ব থেকে সরে এসে দাঁড়ালেন। তার মানে তো এটা বেমান হয়ে গেল যে ওনার থেকে আপনি বেশি যোগ্য। আপনি তো এটাই চেয়েছিলেন, তাই তো হয়েছে। তাহলে এত আধিক্যতা এখন কেন দেখাচ্ছেন আপনি? যাই হোক, আপনি ঘরে চলুন, আমি আপনার জন্য জলখাবার তৈরি করছি। পদ্ম, অকারণে কটু কথা বলা তুমি বন্ধ করো। আমি অকারণে কোনো কথা কইনি, যেটা সত্যি, যেটা আমি বুঝেছি আমি তাই কইছি। দিদি কি কথা কইছো তুমি? তিনি তো এমন কথা কোনোদিনও ভাবেন উনি। দেখ চটকু, কি আজকে এসে তুই আমাকে এটা বোঝাতে যাস না কে কি ভাবছে কে কি ভাবছে না। আসলে কে কি ভাবে সেটা আমি খুব ভালো করে জানি। হ্যাঁ জগদম্বা, কেন কথা বলছো? আমি তোমায় বলতে বলেছি কিছু? হ্যাঁ, আপনি তো আমাকেই শুধু বলতে পারেন। যত সব আধিক্যতা। পদ্ম, তুমি তোমার দিদির কথা কিছু মনে করো না ছোট শালী। তুমি তো জানো সে বরাবরই এইরকম। যাকে মথুর, আমি তোমাকে যেটা বলছিলাম, এ কাজের দায়িত্ব কিন্তু তুমি নাও। তুমি একটা জিনিস উপলব্ধি করেছো মথুর, এই মায়ের এক বিরাট কাজ, মায়ের বিরাট স্বপ্ন, আর এই স্বপ্নকে কোনোভাবে নষ্ট হতে দেওয়া যাবে না। আর আমি জানি তুমি যদি কাজের দায়িত্ব নাও তাহলে আমাদের সবার স্বপ্ন সফল হবে, মন্দির নির্মাণ হবে। তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তুমি বলো, আমি যে তোমার পাশে থাকবো না সে কথা তো বলিনি তোমাকে। আসি, তুমি খাওয়া দাওয়া করে নাও। হ্যাঁ, এ কাজের দায়িত্ব কিন্তু তুমি নেবে মধুর, এ কাজের দায়িত্ব তুমি নেবে। বড় জামাই দাদা, সেজবাবু, ইনি হলেন জন সাহেব। নমস্কার। আমি তাহলে বসুন বসুন, মা আপনার কথা আমাকে জানিয়েছেন, বসুন। আচ্ছা বলুন তো সাহেব, এই মন্দির তৈরির কাজ কতদিনের মধ্যে শুরু করতে পারি?
2-3 দিনের ভিতর মন্দিরের ভিত তৈরির কাজ শুরু করা যেতে পারে। কি বলছেন, এর মধ্যে পাড় ঘাট বাঁধানো হয়ে যাবে? আপনি হয়তো জানেন আমাদের পাড় ঘাট বাঁধানোর পর ভেঙে যায়। দয়া করে তাড়াহুড়ো করবেন না। আমাদের কোম্পানি যে কাজ করিয়া দিবে, আই এম শিওর রানীমা তা দেখে খুশি হইবেন না। সে জানি আমি তো আপনাদের কথাই প্রথমে বলেছিলাম। যাক, কিরকম কিস্তিতে টাকা দেব আমরা? এখন অগ্রিম কিছু দেব? কাজ দেখিয়া পেমেন্ট করিবেন বাবু। মথুর, আমার নাম মথুরা মোহন বিশ্বাস। মথুর বাবু, কোনো অ্যাডভান্স দিতে হইবে না। এই মন্দির তৈরির কাজ পাইয়া আমরা খুবই আনন্দিত হইয়াছি। আপনারা তো আনন্দিত হয়েছেন, তবে আমাদের ব্রাহ্মণ সমাজ এই ব্যবস্থা মেনে নিবে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। দয়া করে প্রস্তুত থাকবেন। কাজে বাধা বিপত্তি আসতে পারে, বিপদ আপদ হতে পারে, কাজ বন্ধ করার চেষ্টা হতে পারে। আপনারা কিন্তু তৈরি থাকবেন। শুনিয়াছি আপনাদের ধর্মে সর্বদাই শুভ শক্তির সঙ্গে অশুভ শক্তির লড়াই চলে। যে দেবীর মূর্তি আপনারা স্থাপন করিতেছেন, সেই মা কালীও তো অসুর বধ করিয়াই নৃত্য করিয়াছিলেন, তাই না? মথুরবাবু, শুভ কাজ করিতে হইলে অশুভ শক্তি তো জাগ্রত হইবেই। আই এম রেডি ফর ইট। এসো এসো, দেখো আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, এইখানটা রাখো ভাই, এইখানটা। আস্তে 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 বাবা, আস্তে 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 ভাই, ওদিকটা রাখো, ওদিকটা। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। আর একটা ছিল, হ্যাঁ। এসো ভাই, এইটার উপর রাখো, এখানটা রাখো। হ্যাঁ হ্যাঁ, এসো এসো বাবা। এই কোষ্ঠী পাথর দিয়েই তৈরি হবে মাতৃমূর্তি। কি আশ্চর্যভাবে যে এত ভালো পাথরগুলো পেয়ে গেলাম বাবা, আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি চাই আজই এই মাতৃমূর্তি নির্মাণের কাজ শুরু করে দেবো। বেশ পাথর হয়েছে, বেশ পাথর হয়েছে বাবা নবীন। তুমি তো বেশ উৎকৃষ্ট মানের পাথর পেয়েছ নবীন, উৎকৃষ্ট মানের পাথর। হ্যাঁ বাবা, আমার ধারণা তোমার এই মূর্তি তোমার জীবনের সেরা কাজগুলোর ভেতর একটা হবে। বাবা, সিদ্ধান্ত যখন নিয়েইছি, কাজ একেবারে শুরু করে দেবো আজই। আর এক টানা কাজ করবো, থামবো না বাবা। আমার দৃঢ় বিশ্বাস এই কাজ এমন হবে যে মানুষ দেখে বলবে, বাহ, নবীন ভাস্কর আবার একটা মনের মতো সৃষ্টি করেছে। কিন্তু এই কাজ তো তুমি করতে পারবে না নবীন। আরে স্মৃতিরত্ন মশাই, আপনারা এখানে? আমাকে তো আসতেই হলো। কলকাতা থেকে ব্রাহ্মণ সমাজের শিরোমণি স্বয়ং রামানন্দ শাস্ত্রী মশাই এসেছেন। তিনি কথা বলতে চান। এ তো আমার পরম সৌভাগ্য। আমার প্রণাম গ্রহণ করুন শাস্ত্রী মশাই। আপনারা প্রত্যেকে অনেক দূর থেকে এসেছেন। দয়া করে এখানে একটু বিশ্রাম করুন, আমি সব ব্যবস্থা করছি। তবে দেখুন, এটা তো আমার কর্মক্ষেত্র। আপনারা যদি সকলে মিলে একটু কষ্ট করে আমার বাসস্থানে আসেন, বড় বাধিত হব। এত দূর যখন রত্ন মশাই, আপনি ভাস্করকে জানাননি যে শাস্ত্রী মশাই শূদ্রের ছায়াও স্পর্শ করেন না? কতখানি বিব্রত হয়ে। দাঁড়াও সুকুমার, দাঁড়াও, আগে আসল কথাটা সেরে নি। দেখো নবীন, আমি খুব ভালো করেই জানি তুমি অত্যন্ত সুন্দর মূর্তি প্রস্তুত করতে পারো। ওই ক্ষীরগ্রামে তোমার প্রস্তুত করা যোগদ্দা মূর্তি আমি দেখেছি, কিন্তু আমি জানতাম তুমি শূদ্র হলেও মনে প্রাণে ধার্মিক। দেবদি যে তোমার ভক্তি আছে, শ্রদ্ধা আছে, তাহলে বলো নবীন, তুমি কি সিদ্ধান্ত নিলে? শাস্ত্রী মশাই, আমি তো আপনার কথার মর্ম ঠিক বুঝতে পারলাম না।
কথার মর্ম বুঝতে পারোনি? বেশ, আমি বুঝিয়ে বলছি। দেখো, তুমি যে মূর্তি প্রস্তুত করতে চলেছ সেই মূর্তি প্রতিষ্ঠা কোনোদিনই হবে না। তুমি আমায় আশীর্বাদ করো মা, তোমার দেবালয় যেন আমি গড়ে দিতে পারি, আর যেন কোনো বাধা বিপত্তি না আসে। আশীর্বাদ করো, আশীর্বাদ করো।